আরাফ খানের জোরালো প্রশ্নে হেনা খানও গাড়ি থেকে বের হতে চাইল, কিন্তু হৃদের জন্য পারল না। তিনি গাড়ি দরজা টেনে ধরতেই হৃদ পুনরায় ঠাস করে লাগিয়ে দিল দরজাটি এবং আরাফ খানের উদ্দেশ্য করে বলে, আমার বউ আমি নিয়ে যাচ্ছি, তুমি তোমার বউ নিয়ে যাও শ্বশুর বাড়িতে, আমার বউ যাবে না তোমাদের সাথে। আরাফ খান হতবাক কণ্ঠে বলে, মানে? হৃদের তেরা উত্তর, যার যার বউ যে নিয়ে যাও দাদা ভাই, তুমি তোমার বউ নিয়ে যাও, আমি আমার বউ নিয়ে গেলাম, চলো বউ। মানে বউ কি ভাগাভাগি হচ্ছে নাকি, যে যার বউ তারই নিতে হবে? হ্যাঁ হচ্ছে ভাগাভাগি, তোমার ভাগে তোমার বউ, আমার ভাগে আমার বউ পড়বে, এবার বউ নিয়ে যাও তো শ্বশুরবাড়ি। হৃদের কথায় অবিশ্বাসের ন্যায় জল ঝুলে হা করে তাকিয়ে রইল আরাফ খান। হঠাৎ করে হৃদের এতটা পাগলামো চোখে পড়ার ন্যায় বিশ্বাসই হচ্ছে না ওনার। হৃদ কোনো মেয়ে মানুষের জন্য এতটা পাগলামি করবে বলে প্রচণ্ড অবিশ্বাস্য কথা শোনালো আরাফ খানের কাছে। হৃদের সেই অবিশ্বাসের কথাগুলো হেনা খান শুনল না, কারণ গাড়ির দরজা ও কাজ দুটোই লাগালো ছিল। তাই তিনি দ্রুত হাতে গাড়ির কাজ নামে সেখানটায় মাথা গলিয়ে বের করে উত্তেজিত কণ্ঠে বলে উঠল হৃদকে, হৃদ তুমি এখানে কেন? আর আমার সোনামাটাকে টানছিস কেন? ও কি কিছু করেছে তোর সাথে? বেয়াদবি করেছে? দেখ ও ছোট মানুষ, গায়ে হাত তুলবি না বলে দিচ্ছি, দে ওকে কাছে দে বলছি। পারবো না। হেনা খানের কথায় বিরক্ত প্রকাশ করল হৃদ, তবে মায়াকে ছাড়ল না, বরং আরও শক্ত করে ধরে রাখলো হাতটা। মায়া হৃদের ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকলো, তার মাথা ঢুকছে না হৃদ হঠাৎ করে কেন এতটা রেগে গেল। মায়া তো আজ কিছু করেনি তাহলে? তবে হেনা খানের মুখে হৃদকে বলা মায়ার গায়ে হাত তোলার বিষয়টি মস্তিষ্ক টনক নড়ল মায়ার। মায়া ভাবল, সত্যি বুঝি হৃদ মায়াকে মারতে নিজের সাথে নিয়ে যেতে চাইছে। ভয়াত্মক মায়া এবার ঠোঁট উল্টে কাঁদে বসল এবং হৃদের হাত ছুঁতে চেষ্টা করল, কিন্তু সফল হতে না পেরে ঠোঁট উল্টে কেঁদে বলে উঠল হেনা খানের উদ্দেশ্যে, দাদি আমি ওনার সাথে যাব না, তোমার সাথে যাব, আমাকে নিয়ে যাও তোমার কাছে। মায়ার কথায় রাগে রিরি করে হৃদের শরীর। এই মুহূর্তে মায়ার কথাটা মোটেও পছন্দ হয়নি তাই প্রচণ্ড রাগে দাঁত পিষে বলে উঠে হৃদ, শাট আপ ইডিয়েট, আর একটা কথা বলে মেরে ডাস্টবিনে ফেলে যাব এখন। হৃদের কথায় আরও ভয় পেল মায়া, কান্নার বেগটা বাড়ল হৃদের উঠতি রাগ দেখে। মায়া খানিকটা অধৈর্য হলেও হৃদের কথায়, তাই হেনা খানের উদ্দেশ্যে কেঁদে বলে ওঠে তৎক্ষণাৎ, ও দাদি আমাকে বাঁচাও, আমাকে নিয়ে যাও তোমার কাছে, নয়তো তোমার নাতি আমাকে মেরে ডাস্টবিনে ফেলে দিবে বলেছে। মায়ার কান্না অধৈর্য ভঙ্গিতে আবারও গাড়ির দরজা খুলে বের হতে চাইল হেনা খান, কিন্তু আবারও পারল না হৃদের জন্য, কারণ তিনি দরজা একটু ফাঁক করতে পুনরায় ঠাস করে লাগিয়ে দেয় হৃদ। হেনা খান গাড়ির জানালা দিয়ে মাথা বের করে উত্তেজিত কণ্ঠে বলে, হৃদ এবার বেশি বাড়াবাড়ি করছিস তুই, কিন্তু মেয়েটা ভয় পাচ্ছে তোকে, ছাড় ওকে, দে আমার কাছে ওকে। তোর কি কাজ এখানে? আমার সোনামাকে নিয়ে কি করবি শুনি? দাঁতে দাঁত চেপে বলে, তোমার সোনামাকে কাছে ফেলতে নিয়ে যাচ্ছি দাদি, আমার খাওয়া শেষ হলে দিয়ে যাব তোমার সোনামাকে, এবার যাও নিজের বাপের বাড়ি। হৃদের কথায় তৎক্ষণাৎ কান্না জড়িত গলায় বলে উঠল মায়া, আমি যাব না আপনার সাথে, আমি দাদির সাথে যাব, ছাড়ুন আমাকে। মায়ার কথায় দাঁতে দাঁত পিষে দাঁড়িয়ে রইল হৃদ, কিছু বলল না, বরং প্রচণ্ড রাগে মায়াকে খুলে তুলে নিল তৎক্ষণাৎ। মায়া ছোটাছুটি করতে হৃদের হাতে বাঁধন আরও শক্ত করে চেপে ধরল মায়াকে নিজের হাতে। মায়ার কান্না, ছটফট চিৎকার সব কিছু উপেক্ষা করে হৃদ হনহনিয়ে চলে যায় নিজের গাড়ির কাছে। চাবি চেপে গাড়ি দরজা খুলে এক প্রকার ছুঁড়ে ফেলল মায়াকে গাড়ির ভিতরে। মায়া উপুর গাড়ির ভিতরে পড়তেই হৃদ ঠাস করে দরজা লাগিয়ে গাড়ি লক করে দেয়, মায়াকে ভিতরে আটকে রাখে। রাগে রি করে হৃদ ড্রাইভিং সিটে এসে বসলো, সময় না নিয়ে দক্ষ গাড়ি টান দিল নিজের গন্তব্যে। মায়া সোজা হয়ে বসতে নিবেই তার আগে হৃদ গাড়ি স্টার্টে টান দেয়, যার ফলে মায়া
উঠে বসার আগে আবারও ঝুঁকে পড়ল জায়গায়। হৃদের ভয়ে ডুকরে কেঁদে উঠল মুহূর্তে। হঠাৎ করে হৃদের কি হলো, কেন মায়ের সাথে এতটা রাগ দেখাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছে না মায়া। অজ্ঞাত মায়া ফুঁপিয়ে কাঁদল হৃদের পাশে পড়ে। আরাফ খান বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে থাকল হৃদের যাওয়ার দিকে। তিনি আর কিছুই বলল না হৃদকে। এমনিতেই তিনি হতবাক হৃদের কাছে, নতুন করে আর কি বলবে। কিন্তু হেনা খান বড্ড অধৈর্য হলো মায়াকে নিয়ে। হৃদ রেগে আছে, আর কোনো কারণে যদি হৃদ মায়াকে আঘাত করে তাহলে সমস্যা হতে পারে। কারণ মার পরিবার এখনও ঢাকায় আছে। শফিকুল ইসলামের কানে কথাটা গেল, সমস্যা হবে প্রচুর। মায়াকেও সাথে করে নিয়ে যাবে সারা জীবনের জন্য। খান বাড়িতে আর রাখতে চাইবে না। হেনা খান সবটা ভেবেই অস্থির হয়ে হৃদের পিছন পিছন ছুটতে চাইল হৃদকে থামানোর জন্য, কিন্তু পারল না। কারণ হৃদ ততক্ষণে মায়াকে নিজের সাথে করে নিয়ে চলে গেছে। হৃদের গাড়ি থামল খান বাড়ির পার্কিং এরিয়াতে। খান বাড়িতে আপাতত কেউ নেই ভেবেই হৃদ মায়াকে এখানে নিয়ে আসা। হৃদ গাড়ি থেকে নামল। মায়াকেও দক্ষ হাতে গাড়ি থেকে টেনে নামিয়ে শব্দবিহীন কোলে তুলে নিল ধূপ করে। মায়া কান্না জড়িত ভঙ্গিতে হকচকিয়ে গিয়ে তাল সামলাতে না পেরে তৎক্ষণাৎ গলা জড়িয়ে ধরে হৃদের। বিন্দুমাত্র ছুটাছুটি করছে না হৃদের ভয়। তবে কান্না করতে করতে আশেপাশে তাকিয়ে পরিচিত কাউকে খুঁজছে নিজেকে বাঁচানোর জন্য হৃদ থেকে। কিন্তু আপাতত মার চোখে কাউকেই পড়ল না। কারণ যারা মায়াকে হৃদের হাত থেকে বাঁচাবে তাদের কাছ থেকেই তো মায়াকে উঠিয়ে আনল হৃদ। মায়া ভীষণ দুঃখ কষ্টে জর্জরিত হয়ে হৃদের গলায় নিজের মুখ গজালো কান্না করতে করতে। মায়া নিজের দুঃখ কষ্টে এতটা ভুলে গেল, আসলে সে হৃদের সাথে করছেটা কি। মায়া দিব্যি হৃদের গলায় মুখ গজিয়ে ফুপিয়ে কেঁদে কেঁদে উঠছে। হৃদ থামে, থামে নয়, থামতে হয় তাকে এক প্রকার বাধ্য হয়েই। তীব্র বুকের ধরফরে নড়ে উঠল হৃদের শরীর। হাত দুটো কেঁপে উঠল আংশিক। মার ভারী নিঃশ্বাসের সাথে সাথে নরম ঠোঁটের স্পর্শ পাচ্ছে হৃদের গলাতে। একটু নয়, অনেকটাই পাচ্ছে। হৃদ নড়ে উঠে স্থির থাকলো আরো কয়েক সেকেন্ড। মায়া ফুপিয়ে কেঁদে উঠছে আর ক্রমাগত হৃদের গলায় নিজের ঠোঁট আর নাক ছুঁয়ে দিচ্ছে। মার ছোঁয়াগুলো যখন তীব্র থেকে তীব্র হচ্ছে, তখনই আপেক্ষিক কণ্ঠে মুখ খুলল হৃদ। ম্যাডাম আসতে, আমি কিন্তু মুডে আছি। বেশি খেপাবেন না আমাকে, তাহলে ছাড়টা কিন্তু আপনিও পাবেন না। আমার সর্বনাশ হয়েছে, এবার সর্বনাশ আমি আপনারও করব। প্রস্তুতি নিয়েন কিন্তু সর্বনাশী হওয়ার। রোজ আপনাকে কিছু কিছু ফিল করাবো, যেটা আমি ফিল করছি সেটা। হৃদের হাড় কাঁপানো কথায় মায়া কেঁপে উঠল তৎক্ষণাৎ। তারপরও না হৃদের গলা ছাড়ল আর না ঠোঁট ছুঁয়ানো বন্ধ করল। কারণ মায়া তখনও বুঝল না আসলে হৃদ তাকে এই ঠোঁট ছুঁয়ানো নিয়ে কথাগুলো বলেছে। হৃদ মায়াকে স্পষ্ট করে বলেনি মার ঠোঁট ছুঁয়ানোতে হৃদ অস্থির হচ্ছে সেটা। তাই মায়া একই ভঙ্গিতে পড়ে রইল হৃদের কোলে। হৃদ কিছু সময় চুপ থেকে পুনরায় ধূপধাপ পায়ে হাঁটল সামনে। মায়াকে কোলে করে ড্রয়িং রুমে প্রবেশ করতেই মুখোমুখি হয় রেহেনা বেগমের। সবেমাত্রই হসপিটাল থেকে ফিরে সোফায় গা এলিয়ে বসেছিল তিনি। হঠাৎ করে হৃদের কোলে মায়াকে এইভাবে পড়ে থাকতে দেখে খানিকটা লজ্জিত হন রেহেনা বেগম। কিন্তু পর মুহূর্তে মার ফুপানো কান্না কানে আসতে সচেতন ভঙ্গিতে উঠে দাঁড়ান তিনি। খানিকটা ইতস্ততায় জড়িয়ে চিন্তিত মুখে প্রশ্ন করল হৃদকে, কি হয়েছে, ওর কান্না করছে কেন? আর ও এইভাবে তোমার কোলে উঠেছে কেন? রেহেনা বেগমের কথায় মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় মায়ের দিকে মায়া। খুশিতে চোখ মুখ চকচক করে উঠল রেহেনা বেগমকে নিজের সামনে দেখায়। এই বুঝি মায়ের হাত ধরে হৃদের কাছ থেকে বেঁচে যাবে মায়া। মায়া তৎক্ষণাৎ হৃদের গলা ছেড়ে নিজের মায়ের দিকে তাকিয়ে হাত বাড়াতে চাইলে হৃদ আরো জোরে চেপে ধরে মায়াকে নিজের সাথে। আতঙ্কিত মায়া হৃদের হাতের চাপ পেতে ভয়ার্ত দৃষ্টি বিলাই হৃদের চোখের দিকে। হৃদ দাঁতে দাঁত পিষে রক্তচক্ষে তাকায় মার দিকে। এতেও মায়া থামল না, বরং চেষ্টা চালিয়ে গেল। নিজের মায়ের দিকে তাকিয়ে মায়া কিছু বলবে তার আগেই রেহেনা বেগম মায়াকে শাসিয়ে বলে উঠে, এখনো কোলে উঠে বসে আছিস কেন? নাম, কথা আছে আমার তোর সাথে। রেহেনা বেগমের কথায় মার চোখে মুখে আসার আলো ফুটলেও হৃদের জন্য মার সেই খুশিটা বেশিক্ষণ টিকল না। হৃদ গম্ভীর মুখে দায়সারা জবাব দিল, আপনি পরে কথা বলবেন আপনার মেয়ের সাথে। আপনার মেয়েকে এখন আমার প্রয়োজন। হৃদের কথায় ইতস্তত বোধ করল রেহেনা বেগম। রিক্তা কাঁদছে, হয়তো ও তোমাকে কোনো বিষয় নিয়ে ভয় পাচ্ছে। ওকে নামাও, আমার সাথে কিছুক্ষণ থাকুক। কান্না বন্ধ হয়ে স্বাভাবিক হলে তোমার সাথে না হয় দেখা করবে।
হৃদ নিষেধ করতে গিয়েও না করল না, বরং কপাল কুঁচকে কিছু একটা ভেবে মায়াকে নামিয়ে দিল। হৃদ থেকে ছাড়া পেতেই মায়া দৌড়ে গিয়ে রেহেনা বেগমের পিছনে লুকালো। কান্না থেমে গেছে ততক্ষণে মার। হৃদ নিজের রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে মার দিকে কটকট করে তাকালো। কিছু না বলে হনহন করে সামনের দিকে যেতে গিয়েও 2 কদম পিছিয়ে রেহেনা বেগমের পিছনে দাঁড়ালো হৃদ। মার দিকে হালকা ঝুঁকে মৃদু স্বরে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, একবার শুধু হাতে পেয়ে নেয়, মেরে সত্যি সত্যি ডাস্টবিনে ফেলে দিব এমন বেয়াদব বউকে। হৃদ আর দাঁড়ালো না, সোজা নিজের রুমে গেল। যে রাগে বের হয়েছিল হৃদ তার থেকে দ্বিগুণ ছটফট করতে করতে রুমে আসতে হলো তার। বেয়াদব বউ, স্বামী বুঝে না, স্বামী মন বুঝে না, তার সুন্দর মুহূর্তটাকে ভয় পেয়ে নষ্ট করে দিল। সে ভয় দেখালে ভয় পেতে হবে তার বেয়াদব বউকে। সে কি বুঝে না, তার স্বামীর কি চাই তার থেকে? এই জন্যই হাঁটু বয়সী বউয়ের প্রেমে পড়লে এমনটাই হওয়া উচিত তার সাথে। তখন হৃদ সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে আবারও পিছনে ফিরে মার দিকে তাকিয়েছিল। মায়া তখনও রেহেনা বেগমের শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে ছিল, তবে আর চোখে হৃদকে দেখছিল। বউয়ের চূড়া চোখের দেখাটা নিয়েও হৃদের বেহায়া মনটা বউ বউ তখন ছটফট করছিল বউকে টেনে নিজের কাছে নিয়ে আসা। আর করবেই বা না কেন? হৃদের বেয়াদব বউ আজ শাড়ি পরেছে না। বউ শাড়ি পরলে কি স্বামী ছোঁয়াটা জরুরি না? হৃদের জন্য তো জরুরি ছিল, কিন্তু ছলনাময়ী বউটার জন্য তো কিছুই হলো না হৃদের। বলতে পারল না তার দীর্ঘ 28 বছরের ধৈর্য দেয়াল ভেঙেছে, অধৈর্য হয়েছে, মনে তৃষ্ণা জেগে বউ নিয়ে। কিন্তু হৃদের কিছুই আর বলা হলো না বউকে। এতে সব দোষ তার ছলনাময়ী বউয়ের। তাকে অস্থিরতার সাগরে ভাসিয়ে দিব্যি মায়ের আঁচলে লুকালো। হোক, ইচ্ছা তো করছে এমন ছলনাময়ী বউকে তার সাথে পিষে ফেলতে। কেন বুঝতে পারছে না সেটাই বোঝাতে চাই। হৃদ আর থাকলো না বাসায়, বরং হৃদ বুক ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে পুনরায় রেডি হয়ে চলে যায় অফিসে। যার জন্য বাসায় থাকতে চাইল সে দিব্যি মায়ের আঁচল ধরে বসে আছে এখন। তাছাড়া এখন যদি হৃদ জোর করে মায়াকে নিজের কাছে আটকে রাখে তাহলে সবাই অন্য কিছু ভাববে। হৃদ মার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েছে এমনটা ধারণা করবে। দ্বিতীয়ত মার মা রেহেনা বেগম ধারণা করতে পারে যে হৃদ জোরপূর্বক মার সাথে শারীরিক সম্পর্কে জড়িত হচ্ছে। মার সম্মতি নেই বলেই হৃদের কোলে তখন কান্না করছিল। হৃদ সবটা ভেবে সাময়িক সময়ের জন্য চুপ করে যায়। আপাতত সে ঝামেলা চাচ্ছে না, কারণ মার পরিবার হৃদের বেশ একটা সুবাদার মনে হয় না। ভবিষ্যতে হৃদের সাথে মায়াকে নিয়ে ঝামেলা হবে এতটা নিশ্চিত হৃদ। তবে তারও চিন্তা নেই, আর যাই হোক না কেন, এত সহজে সে বউকে কোনো কালেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। রেহেনা বেগমের কোলে মাথা রেখে সোফায় শুয়ে আছে মায়া, চোখে পাতা পুনরায় টইটম্বুর নাচলে। তবে এবারের কান্নাটা নিজের জন্য নয়, বরং রেহেনা বেগমের করা প্রশ্নের জন্য এই কান্নাটার মূল কারণ। রেহেনা বেগমের মায়াকে কথা বলতে না দেখে পুনরায় অধৈর্য মুখ খুলল তিনি। মায়াকে জোরালো প্রশ্ন করে বলে, রিক্তা, তুই কি আমাকে কিছু বলবি নাকি? দেখ, মিথ্যা বলার চেষ্টা করবি না কিন্তু। এমনিতেই আমি টেনশনে আছি প্রচুর তোর বাবাকে নিয়ে। জুই আমাকে সবটা বলেছে বিকালে, তবে অল্প। সবটা জানে না জুই, তুই সবটা জানিস এটাও বলেছে। তুই নাকি আগের থেকেই সবটা জানিস আরিফ আর ফিহার সম্পর্কের কথা। এখন তুই আমাকে সোজা সোজা খুললে বল সবটা, নয়তো তোর বাবার কানে গেলে বিষয়টি কি হবে বুঝতে পারছিস তুই। রেহেনা বেগমের অস্থিরতায় উঠে বসল মায়া, চোখ ভরতি জল নিয়ে রয়সয়ে বলে আরিফ ও ফিহার সম্পর্কের কথাগুলো সবটা। রেহেনা বেগম মার কথায় মুহূর্তেই দু হাতে মাথা চেপে ধরে সোফায় বসে রইল কিছুক্ষণ। হঠাৎ যান্ত্রিক কণ্ঠে বলে, তুই আমাকে আরো আগে কেন বললি না এসব বিষয়ে? আগে জানতাম না আম্মু। আব্বুকে যেদিন হসপিটালে ভর্তি করানো হয় তার পরদিনই জানতে পারি। তাহলে সেদিনই কেন জানালি না আমাকে এই বিষয়টা? মায়া কাঁচুমাচু করে বলে, তুমি আব্বুকে নিয়ে টেনশনে ছিলে তাই বলতে পারিনি তো। এখন কি ভাইয়ার সাথে ফিহার আপু বিয়েটা হবে না আম্মু? রেহেনা বেগমের কাটকাট উত্তর, না। চমকে উঠে মায়া বলে, কেন আম্মু? দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি পুনরায় বলে রেহেনা বেগম, কারণ তোর আব্বুর খান বাড়ির সাথে সম্পর্কটা পছন্দ না। তাছাড়া তিনি এমনিতেই তোর প্রাপ্ত বয়স্কর হওয়ার অপেক্ষায় আছেন। তোর 18 বছর হলেও এখান থেকে নিয়ে যাবেন। হয়তো শুধু তুই একবার মুখ ফুটে বললেই তোর আব্বু খান বাড়ির সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এখনই নিয়ে যাবেন। এই স্বামী, এই সংসার তোর না।
খান বাড়ির সাথে সম্পর্কগুলোও তোর রিক্তা। তুই সাময়িক সময়ের জন্য আছিস সেখানে। সেখানে পুরাতন সম্পর্কের মূল্য নেই, সেখানে নতুন কোনো সম্পর্কে তোর আব্বু জড়াবেন না কখনোই। মায়া চমকে উঠে নিজের মায়ের কথায়। তাকে খান বাড়ির থেকে নিয়ে যেতে চাই তার বাবা। তার মিস্টার ভিলেন থেকে মায়াকে আলাদা করতে চাই। কিন্তু কেন? যখন মায়া খান বাড়িতে আসতে চায়নি নিজের পরিবার ছেড়ে, তখন তো তার বাবাই জোর করে পাঠিয়েছিল এই খান বাড়িতে। মার আত্মসম্মানে লাগার মতো কিছু শক্ত কোথাও শুনিয়েছিল তার বাবা, যার জন্য মায়া দাদা দাদির হাত ধরে এক প্রকার বাধ্য হয়েই তার মিস্টার ভিলেনের বউ হয়ে আসে খান বাড়িতে। সেদিন অনিচ্ছুকভাবে খান বাড়িতে আসলেও আজ তো মায়া স্বেচ্ছায় থাকতে চায় তার মিস্টার ভিলেনের সাথে। তাহলে কেন তার বাবা তাকে নিয়ে যেতে চাচ্ছে? সে তো থাকতে পারবে না তার মিস্টার ভিলেনকে ছাড়া। আবার সে তার বাবার আদেশও অমান্য করতে পারবে না কখনো। তাহলে কি করবে মায়া? কি করা উচিত? মায়া কি পারবে সারা জীবন তার মিস্টার ভিলেনকে ছাড়া একা থাকতে? মার নিজের ভাবনার মাঝেই চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে কোলের উপর। কষ্টগুলো দলা পাকিয়ে আসলো গলায়। তাই ঠোঁট কামড়িয়ে কোনো রকম কান্নাগুলো আটকানোর চেষ্টা করল মায়া। আপাতত সে নিজের মায়ের সামনে কান্না করতে চায় না। নিজের কষ্টটা নিজের মধ্যেই চেপে রাখতে চায়। মাথা নিচু করে স্থির বসে রইল রেহেনা বেগম। টেনশনে মাথা ফেটে পড়ছে উনার। একদিকে হার্ট ফুটবল স্বামী, অন্যদিকে উনার শান্ত শিষ্ট ভালো ছেলেটা। কার পক্ষ নিবেন তিনি? স্বামীর মন তিনি বুঝেন। কখনোই খান বাড়ির সাথে নতুন সম্পর্কে জড়াবে না। অন্যদিকে উনার হীরার টুকরো শান্ত ছেলে আরিফ। শত কষ্ট পেলেও জীবনেও মুখ ফুটে কাউকে কিছু বলবে না। নীরবে সহ্য করবে সবটা। তাছাড়া মেহেরবানও এই সম্পর্কটা নিয়ে অসম্মতি জানিয়েছেন ইতিমধ্যে। সেই জায়গায় তিনি স্বামীকেই বা কিভাবে বুঝাবেন ছেলের হয়ে? কেউ তো মানবে না। বিষয়টি সম্পূর্ণ জটিলতা ধারণ করেছে। সামলানো দায়। একা কাকে বুঝাবেন তিনি? উনার ছেলে ভালোবাসতে জানে, আঁকড়ে রাখতে জানে সবাইকে। সেখানে উনার ছেলের ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যাবে শুধু অর্থ সম্পদের জন্য। উনার ছেলে আরিফ কি টাকা কামাই করে না? খান বাড়ির মেয়েকে কি সুখী রাখতে পারবে না উনার ছেলে? এতটা অপদার্থ মনে করেন মেহেরবান উনার এত ভালো ছেলেটাকে? রেহেনা বেগম আজ জীবনের প্রথম বড্ড অসহায় মনে করল নিজের। কেন উনাদেরও খান বাড়ির মতো অর্থ সম্পদ থাকলো না? এই অসীম টাকা পয়সা থাকলে হয়তো উনার ছেলেটা এত কষ্ট পেতেন না। ভালোবাসার মানুষ নিয়ে হয়তো সুখী হতো। কেউ বাধা দিত না আর না উনার ছেলেকে ভালোবাসা বিহীন ধুকে ধুকে কাটাতে হতো সারাটা জীবন। আচ্ছা, ভালোবাসা ছাড়া কি তিনি আরিফকে সংসারী করাতে পারবে তো? নাকি বিয়ে করবে না বলে জেদ করবে সারা জীবন? রেহেনার বেগমের বুকটা মোচড় দিয়ে উঠল হঠাৎ করে। তিনি মেহেরবানের কথা মাথায় রেখে ভাবেন কাল ব্রাহ্মণবাড়িয়াতে গিয়ে স্বামীর সাথে কথা বলবে আরিফের অন্য কোথাও বিয়ে নিয়ে। নতুন বউ পেলে হয়তো সবকিছু ভুলতে সহজ হবে আরিফের জন্য। তিনি মোটেও কষ্ট পেতে দিবেন না নিজের ছেলেকে খান বাড়ির মেয়ের জন্য। এমনিতেই মায়াকে খান বাড়িতে পাঠিয়ে গত 2.5 বছর ধরে উনার সংসারের সুখটা থেকেও নেই যেন। উনার স্বামী টেনশন করতে করতে শেষ পর্যন্ত হার্ট অ্যাটাক করল। ছেলেটাও চট্টগ্রাম থেকে বাসায় আসতে চায় না, বাবার সাথে রাগ করে। শুধু ছোট দুটো বোনের জন্য আসে মাঝে মধ্যে। রেহেনা বেগমের বড় মেয়েটাও তো নারাজ। সবাই নারাজ। সেখানে রেহেনা বেগম নতুন করে কোনো ঝামেলায় আর জড়াবেন না। যা করার খুব দ্রুতই সবকিছু করবেন তিনি। রাত 11 ছুঁই ছুঁই। মায়া ড্রয়িং রুমে সোফা থেকে উঠে দাঁড়ালো বিষণ্ণ ভবহৃদয় নিয়ে। গায়ে এখনো সন্ধ্যার শাড়িটি জড়ানো। রেহেনা বেগম আরও 1 ঘন্টা আগেই বিদায় নিয়ে হসপিটালের চলে গেছে। কিন্তু মায়া তখনও ড্রয়িং রুমে থেকে উঠেনি নিজের বিষণ্ণতায়। রিদকে ছেড়ে যাওয়ার কল্পনায় বিগত 1 ঘন্টা জায়গায় বসেছিল মন্ত হয়ে। রেহেনা বেগম চলে গেল হসপিটালে। আজ রাতটা তিনি স্বামী ও ছেলের পাশে থেকে হসপিটালের কাটাবেন বলে স্থির করেন। এবং সেই চিন্তা অনুযায়ী চলে গিয়েছিল তখন। মার সাথে দীর্ঘ সময় আলোচনা করে আরিফ ও ফিহার সম্পর্কে জেনে নিল। এবং রেহেনা বেগমকে হসপিটালের আরাফ খানি নিয়ে গেল তখন। তবে আসার সময় হসপিটাল থেকে জুইকে সাথে করে নিয়ে আসবেন এমনটাও বলে গেল। রিদ মায়াকে নিয়ে চলে আসার পর উনারাও আর যায়নি হেনা খানের বাপের বাড়িতে। টেনশনে ছিল রিদ মায়াকে না আবার আঘাত করে বসে সেই ব্যাপারে। তবে বাসায় এসে মায়াকে সুস্থ অবস্থায় রেহেনা বেগমের পাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল হেনা খান। আপাতত এই মুহূর্তে বাসায় আর কেন নেই মায়া আর হেনা খান ছাড়া।
হেনা খান কিচেনে আছে সার্ভেন্টদের নিয়ে রান্নার কাজে। তবে ইতিমধ্যে বেশ কয়েক ডেকে মায়াকে বলে গেল শাড়ি খুলে নর্মাল কাপড় পরতে। কিন্তু বরাবরই মায়া বিষণ্ণ মনে বসেছিল এতক্ষণ যাবৎ ড্রয়িং রুমে। তাই আবারও হেনা খানের ডাক পড়তেই বিষণ্ণ ভবহৃদয়ে উঠে দাঁড়ালো মায়া। মনের সাথে সাথে শরীর ও পা দুটো কাঁপছে অনবরত দুর্বলতায়। হৃদকে ছেড়ে যাওয়া দুর্বলতায় মায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোনো রকম ফুটবল শরীরটা টেনে উঠতে লাগলো সিঁড়ি বেয়ে। সারিতে বারবার পা বেজে যাচ্ছে, তারপরও সামনের দিকে হেঁটে যাচ্ছে মায়া উদাস মনে। চোখে জল নেই, কান্নাও নেই, শুধু গুমট দহনের উত্তাপে পড়ছে মায়া। মার কিশোরী বয়সের প্রথম ভালো লাগা তার স্বামী। এই বাড়িতে আসার পর থেকেই স্বামী নামক মানুষটিকে প্রচণ্ড ভালো লাগে তার। কারণ মায়া তো জানত সে সারা জীবনের জন্য এই বাড়িতে এসেছিল। কিন্তু আজ হঠাৎ করেই জানতে পারল মায়া সারা জীবনের জন্য নয়, বরং সাময়িক সময়ের সম্পর্কে আছে সে। মায়াকে কেন কেউ এতদিন বলেনি সে সাময়িক সময়ের জন্য এই খান বাড়িতে এসেছিল? তাহলে তো আর মায়া ভুলেও স্বামীর দিকে তাকাতো না, স্বামীকে নিজের পছন্দ বানাতো না, বরং সবসময়ই দূরে দূরে থাকতো স্বামী নামক মানুষটি থেকে। আফসোস, কেউ মায়াকে বলেনি যে এই স্বামীঘর, স্বামীর সংসার কিছুই মার না, সবকিছুই পর। শুধু 2 দিনের সাময়িক সময়ের জন্য সম্পর্কগুলো ছিল। স্বামী নামক মানুষটিকে ভুলে থাকতে পারবে কিনা জানে না মায়া। তবে আজ থেকে চেষ্টা করবে মায়া, মন প্রাণ দিয়ে চেষ্টা করবে হৃদ থেকে দূরে থাকতে, তার মিস্টার ভিলেনের প্রতি সব ভালো লাগাগুলোকে মন থেকে মুছে ফেলতে। মায়া নিজের চিন্তা ভাবনায় হুচট খেল। পরে যেতে নিলেই ফুটবল শরীর সিঁড়ির পাশ চেপে ধরে নিজের ব্যালেন্স ঠিক করল এবং দম নিয়ে পুনরায় ফুটবল শরীরে এলোমেলো পায়ে সিঁড়ি উপরে উঠে কয়েক কদম হেঁটে নিজের রুমের দরজা টেনে ভিতরে প্রবেশ করতেই তখনই ঝড়ের বেগে আরও একজন মার পিছন পিছন মায়ার রুমে প্রবেশ করে দরজাটা ভিতর থেকে লক করে দেয়। আকস্মিক ঘটনায় বিষণ্ণ উদাসীন মায়া চমকে উঠে পিছন ফিরে তাকাতেই চোখে পড়ল হৃদকে। হৃদ দরজা লাগিয়ে পিছন ফিরে মার দিকে তাকিয়ে মাতাল করা বাঁকা হাসিতে হেসে সুর টেনে বলে ওঠে, হ্যালো ম্যাডাম, ভালো আছেন? হৃদয়ভাঙ্গুর মায়া হঠাৎ করে হৃদকে নিজের সামনে দেখে চমকালেও ভয় পেল না বিন্দুমাত্র, বরং ব্যথিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো বুক ফাটা কষ্টে। পরিস্থিতি স্বাভাবিক হলে মায়া এই মুহূর্তে হৃদকে দেখে ভীষণ ভয় পেত, হয়তো পালাতেও চাইত। কিন্তু এই মুহূর্তে সেসব মার মাথায় কাজই করছে না। যেটা মার মাথায় কাজ করছে সেটা হলো তার স্বামী, তার না, মার না। হৃদের সাথে সংসারটাও মার না। মার এই সুন্দর স্বামীটা অন্য কোনো নারীর। কোন নারীর? নিশ্চয়ই সেই নারী মার চেয়ে ভাগ্যবান, যার ভাগ্যে মার মিস্টার ভিলেন থাকবে। মার দৃষ্টি বেপরোয়ানা হয়ে স্থির থাকলো হৃদের উপর। হৃদ মার দৃষ্টিতে নিজের দৃষ্টি স্থির করে এগিয়ে আসলো মার দিকে। হাতে কোটটা ঢিল মেরে মার রুমের সোফায় ফেলে তৎক্ষণাৎ হাতে মার কোমর টেনে নিজের কাছে টানতে টানতে বাঁকা হাসিতে বলে, কি ম্যাডাম, ভয় পাচ্ছেন যে? আমার আপনাকে খেয়ে ফেলতে আপত্তি নেই নাকি আপনার হুমম কোনটা? কি খেয়ে ফেলি আপনাকে? মায়া উত্তর করতে পারল না দলা পাকিয়ে আসা কষ্টের কারণে। অন্য সময় হলে মায়া ভয় সিটিয়ে যেত হৃদের এমন কথায়। কিন্তু এখন হৃদের কথাগুলো মার কান অবধি পৌঁছালেও মস্তিষ্ক অবধি পৌঁছাতে পারছে না, বরং শক্ত হয়ে দাঁড়িয়ে আছে টৈটম্বুর চোখে। মায়া ব্যথিত শান্ত দৃষ্টিতে অশান্ত ন্যায় তাকিয়ে থাকলো হৃদের মণিমুগ্ধকর মুখশ্রীতে। হৃদ এবার মার চোখে মুখে উপচে পড়া উদাসীনতা দেখল। তাই হৃদ দুষ্টুমি রেখে কপাল কুঁচকে তাকায় মার ব্যথিত দৃষ্টিতে। আপাতত বুঝতে পারছে না তার বউ কি কোনো কারণে এখন কষ্টে আছে নাকি। হৃদ বুঝার চেষ্টা করল মায়াকে। এক হাতে মার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে অন্য হাতটা রাখল মার গালে। হৃদ খানিকটা ঝুঁকে মার নাকের সাথে নিজের নাকটা হালকা ঘষা দিতেই মায়া কেঁপে উঠে তৎক্ষণাৎ নিজের হাতে হৃদের কোমরের দুপাশের শার্টের ভাঁজ শক্ত করে আঁকড়ে ধরে চোখ বন্ধ করে নিয়ে। হৃদ থামল না মায়াকে স্পর্শ করা থেকে, বরং জারি রাখল। হৃদ মার নরম তুলতুলে সফট গালে নিজের নাক চেপে ধরে নেশাক্ত ঠান্ডা ভিজা কণ্ঠে ডেকে উঠল মায়াকে, বউ। মায়া এবার তুমুল কষ্টে কান্নাগুলো দলা পাকিয়ে আসে গলায়। হৃদের মুখে বউ ডাকটা শুনে মায়া তো এই মানুষটারই বউ হয়ে থাকতে চায় সারা জীবন। কিন্তু ভাগ্য আদৌ সহায় হবে কখনো মার? মায়া তো তার বাবার আদেশ কখনোই ফেলতে পারবে না। বাবা একবার আদেশ করলেই তো ছেড়ে চলে যেতে হবে তার এই মিস্টার ভিলেনকে রেখে। মায়া চলে গেলে নিশ্চয়ই তার মিস্টার ভিলেনও তাকে আর খোঁজার চেষ্টা করবে না।
এমনি এমনি ভুলে যাবে মায়াকে, যেমনটা মায়া বিগত 2 মাস ব্রাহ্মণবাড়িয়াতে থাকার পরও হৃদ খোঁজ নেয়নি তার। ঠিক সেইভাবেই মার মিস্টার ভিলেন মায়াকে ভুলে যাবে হয়তো। মার চিন্তা ভাবনার মাঝেই হৃদ পুনরায় ডাকল মায়াকে। মার গালে নিজের নাক দিয়ে স্লাইড করতে করতে সে আগের ন্যায় মাতাল কণ্ঠে ডাকল, "ও বউ।" মায়া এবারও উত্তর করল না, বরং দাঁতে দাঁত চেপে কষ্টগুলো চেপে রাখতে চাইল হৃদের সামনে। তাই হৃদও থেমে থাকল না, মায়াকে আরো শক্ত করে চেপে ধরে আগের ন্যায় আদুরে কণ্ঠে বলে ওঠে, "বউ, স্বামী তোমার ডাকছে কিন্তু।" আমার বউয়ের কি মন খারাপ? হুমম। হৃদের মুখে বারবার বউ শব্দটাতে ধৈর্য ভাঙে মার। চোখ বন্ধ থাকা অবস্থায় হৃদের বক্ষতলে হুহু শব্দ করে কেঁদে ওঠে চাপা কষ্টে। হৃদ মাথা তুলে তাকায় মার দিকে। মার হঠাৎ এতটা কান্নার মানেটা বোধগম্য হলো না হৃদের কিছুতেই। বরং হৃদের এক মুহূর্তের জন্য মনে হলো হৃদের ছোঁয়ায় হয়তো মায়া এমনভাবে কেঁদে উঠল। তাহলে হৃদের ছোঁয়া কি তার বউয়ের পছন্দ না? ভাবনার মাঝেই হৃদের চোয়াল শক্ত হয় মুহূর্তেই। তার বউ তার ছোঁয়ায় সহ্য করতে পারছে না। অসহ্য লাগছে এখনই। এতটা অপছন্দের পাত্র হৃদ তার বউয়ের। মাত্র কয়েক দিনেই হৃদের জন্য সব ভালো লাগার মোহটা তার বউয়ের চোখ থেকে সরে গেল। এতটা টুটকো ছিল সবকিছু। হৃদের বদলিত চেহারায় হিংস্রতা ফুটল যেন তৎক্ষণাৎ। চোখের কার্নিশ লাল হতে শুরু করল। ধীরেই নিজের হাতে বাঁধন শক্ত থেকে শক্ত করে মায়াকে নিজের বুকের সাথে পিষ্ট করল। দমবন্ধকর পরিস্থিতিতে মার হাড় যেন ভেঙে হৃদের বুকের সাথে মিশে যাওয়ার উপক্রম হলো। দাঁতে দাঁত চেপে লেগে যাচ্ছে মার হৃদের শক্ত করে চেপে ধরায়। ছটফট করাটাও অসাধ্য সম্ভব হলো মায়া জন্য। তবে মুখে গোঙ্গানি করতে লাগল। হৃদের কাছ থেকে ছুটতে ছটফট করল প্রাণপূর্ণ। এতে করে হৃদ আরো ক্ষেপ্ত হলো যেন। তাই তৎক্ষণাৎ হৃদের চিবিয়ে চিবিয়ে গলার স্বরটা কানে আসলো মার। "কাঁদছিস কেন তুই? এখনই আমার ছোঁয়া তোর অসহ্য লাগছে। মাত্র 2 দিনেই আমার প্রতি সব ভালো লাগা কেটে গেছে তোর চোখ থেকে। আমাকে পাগল বানিয়ে তুই নাটক করিস এখন।" হৃদের রেগে যাওয়াটা বুঝল মায়া। তারপরও হাত ছুটিয়ে ছটফট করল হৃদকে নিজের থেকে সরানোর জন্য। কিন্তু হৃদের শক্তির সাথে পারল না বিন্দুমাত্রও। মায়া কিভাবে বুঝাবে হৃদকে যে হৃদ তার নয়, অন্য কারোর? মার বাবা মায়াকে হৃদের হতে দিবে না কখনোই। নিয়ে যাবেন এখানে থেকে। তাহলে অথজা আগ বাড়িয়ে মায়া বাড়ানোর লাভ কি? একে অপরের প্রতি কষ্ট বাড়া ছাড়া কি কমবে মার? বরং এখন থেকে মায়াকে হৃদ কাছ থেকে দূরে থাকতে সাবধান করে গেছে মার মা রেহেনা বেগম। মায়া তো সেটাই করতে চাইছে। তাহলে কেন বুঝতে পারছে না তার মিস্টার ভিলেন সেটা? তবে মায়া দূরে থাকবে, ভীষণ দূরে দূরে থাকবে হৃদ থেকে। মায়ের কোথাও রাখবে সে। মায়া রেহেনা বেগমের বলা কথার রেশ টেনে ফুপিয়ে কেঁদে উঠে হৃদের উঠতি রাগটা আরো বাড়িয়ে দেয়। বেশ কিছু উগ্র কথা বলে হৃদকে। মায়া কেঁদে উঠে বলে, "হ্যাঁ, আমার আপনাকে আর ভালো লাগে না। ভীষণ অসহ্য লাগছে। এবার ছাড়ুন আমাকে। দূরে যান আমার থেকে। আমি থাকতে চাই না আর আপনার সাথে। আমি মুক্তি চা।" বাকি কথাগুলো বলার সুযোগ পেল না মায়া। তার আগেই হৃদ শক্ত হাতে মার গলা চেপে ধরে মুহূর্তেই দেয়ার সাথে মিশে। হৃদের চোখে মুখে উপচে পড়া হিংস্রতায় রাগে রি করে দাঁতে দাঁত চেপে বলে উঠে, "তোকে তোর 14 গোষ্ঠী সহকারে লাইনে দাঁড় করিয়ে অ্যাসিড ছিটিয়ে আগুনের পুড়িয়ে মারব। চিনিস আমাকে? নাটক করিস? আমাকে ভালো মানুষ মনে করেছিস তুই? হ্যাঁ, ওয়ার্নিং করেছিলাম না জীবনের কখনো কোনো পরিস্থিতিতে ছেড়ে যাব এই কথাটি না বলার জন্য? দেমাগ দেখাস আমাকে? তোর দেমাগের দাঁড়ি আমি। তোর কি মনে হয় আমাকে বাধ্য করে এখন তুই পালিয়ে বাঁচবি আমার হাত থেকে? তোর কলিজাটা ছিঁড়ে খেয়ে ফেলবো না আমি? বউ বলে ছাড় পাবি আমার কাছে থেকে। এত সহজ হৃদ খানকে দেওয়ানা বানিয়ে চলে যাওয়াটা আমি হতে দিব? তার আগেই ধ্বংস করে দিব না আমি সবকিছু? তোকে বাঁচিয়ে রাখবো, মেরে ফেলবো না আমি?" হৃদ শক্ত হাতে গলা চেপে ধরাতে মার চোখ উল্টে আসার উপক্রম। অনবরত কাশতে কাশতে হৃদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো মায়া। গলা চেপে ধরায় মার চোখ মুখ টকটকে লাল হয়ে উঠল তৎক্ষণাৎ। নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসলো ক্রমাগতি। মার গাল গড়িয়ে অঝোর ধারায় পানি পড়তে পড়তে ছটফট করতে থাকলো হৃদের বক্ষতলে। হৃদও থামল না। হৃদের রাগে পিষ্ট হওয়া মায়াকে হৃদ আরো জোরালো ভাবে গলা চেপে ধরতে মায়া এবার নেতিয়ে পড়ত হৃদের হাতের উপর। নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মার করুণ অবস্থাতে হৃদের হঠাৎ টনক নড়ল।
তাই তৎক্ষণাৎ নিজের হাতের বাঁধন ঢিল করতেই মায়া লুটিয়ে পড়ল হৃদের বুকের উপর। প্রচণ্ড দুর্বলতায় মার শরীরের আর অবশিষ্ট রা না থাকায় ওই অবস্থায় লুটিয়ে পড়ে থাকল হৃদের বুকের উপর মায়া। আর থেমে থেমে হয়ে বড় বড় নিঃশ্বাস টানার চেষ্টা করতে লাগল। তবে হৃদ বিন্দুমাত্র ধরার চেষ্টা করল না মায়াকে, আর না জায়গায় থেকে নড়ার চেষ্টা করল। বরং রাগে দুহাত মুষ্টিবদ্ধ করে হৃদ জায়গায় দাঁড়িয়ে থাকল। দুজনই নীরব। তবে মার বড় বড় নিঃশ্বাসের শব্দ ভারী খাচ্ছে রুম জুড়ে। দুজন স্থির জায়গায় দাঁড়ানো, কেউ বিন্দুমাত্র নড়াচড়া করছে না। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, গোটা 10 মিনিট হলো স্থির হয়ে জায়গায় দাঁড়িয়ে আছে দুজন। হৃদের রাগ শান্ত হয়নি তখনও। তবে ততক্ষণে মায়া কিছুটা শান্ত হয়ে এলো। ফুটবল শরীরে কিছু শক্তি আসলো মায়া। তাই রয়সয়ে ধীরস্থে নিজের কাপা কাপা হাত দুটো হৃদের বুকের উপর রাখল মায়া। এবং হৃদের বুকে নিজের মাথা ঠেকানো অবস্থায় মায়া কিছুটা শক্তি খাটিয়ে হৃদের শার্টের কলারের দুপাশ আঁকড়ে ধরে টেনে ছিঁড়ে উন্মুক্ত করল হৃদের প্রশস্ত বুক। হৃদের উন্মুক্ত বুকে এবার মায়া নিজের নাক মুখ চেপে ধরে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল হৃদের কোমর। মার বুক ফাটা কষ্টে নিঃশব্দে কেঁদে উঠে কাপা কাপা স্বরে বলতে শুরু করল মায়া হৃদকে, কেন আমাকে আগে বলা হয়নি আপনি আমার না এই কথাটি মিস্টার ভিলেন? কেন বলা হয়নি? আমার আপনাকে ছাড়া সারা জীবন একা থাকতে হবে সেটা। আমার কষ্ট হচ্ছে তো, আমার ভীষণ কষ্ট হচ্ছে। কি করে থাকবো আমি আপনাকে ছাড়া? দেখুন না আমার এখনই দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাসটাও আটকে আসতে চাইছে গলায় আপনাকে ছাড়া। আপনি আমার না, এই কথাটা বিশ্বাস করতেও আমার মরণ যন্ত্রণা স্বামীর মনে হচ্ছে। আপনি আমাকে ছেড়ে যাবেন, আমাকে ভুলে যাবে, বা অন্য নারীকে নিয়ে সংসার করবেন, কোনো কিছুই কেন আমি মানতে পারছি না মিস্টার ভিলেন। আপনি কেন আমার হলেন না? আমার যে আপনাকেই চাই, আমার আপনাকেই লাগবে মিস্টার ভিলেন, খুব করে লাগবে। প্লিজ আপনি সবাইকে বলুন না আমার আপনাকে দিয়ে দিতে। আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না, একটু না। আমি মরে যাব আপনি হীনা। আমার আপনাকেই লাগবে। প্লিজ আপনি আমার হয়ে যান না মিস্টার ভিলেন, প্লিজ। কথাগুলো বলতে বলতে আবারও ডুকরে কেঁদে উঠে মায়া হৃদের বক্ষতলে। মায়া হৃদকে আরো শক্ত করে জড়িয়ে ধরতে গেলেও পারল না হৃদের হঠাৎ কাঁদে। হৃদয়ভাঙ্গুর মায়া বুঝতে সময় লাগলো আসলে তার সাথে কি হচ্ছে। কিন্তু বুঝতে বুঝতে ততক্ষণে মায়া ঠোঁট চলে গেল হৃদের ঠোঁটের ভাঁজে। হৃদ মায়াকে দেয়ালের সাথে চেপে ধরে খানিকটা ঝুঁকে পড়ল মার ঠোঁটের উপর। মন্ত হলো মার ঠোঁটে ভাজে ভাজে। দীর্ঘদিনের তৃষ্ণার্ত হঠাৎ করে খাবারের সন্ধান পেলে যেমন বড্ড উন্মাদ আচরণ করে নিজের তৃষ্ণা মেটানোর জন্য, হৃদের অবস্থা অনেকটা তাই হলো মার ঠোঁটের উপর। বড্ড উন্মাদ দেখালো হৃদকে। গভীর থেকে গভীর হলো হৃদের ছোঁয়া মার শরীরে। হৃদ হুঁশে আছে নাকি বেহুশের আচরণ কি জানি। তবে স্তব্ধ মায়া তখনও কান্না ভুলে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকলো শূন্যে। মার শুকট হওয়াটা এতটাই, তাকে যে আসলে হৃদ চুমু খাচ্ছে এই বিষয়টি তখনও বুঝে আসলো না মার। শোকটের মধ্যেই শুধু একবার চোখে আওড়িয়ে নিজের অবস্থান বুঝার চেষ্টা করল মায়া। আপাতত মায়া দেয়ালের সাথে মিশে আছে মনে হলো। আচ্ছা, হৃদ কি তাহলে মায়াকে আবারও দেয়ালের সাথে চেপে ধরেছে নাকি? স্তব্ধ মায়া সজাগ হলো যখন হৃদ কিস করতে করতে হাত বাড়িয়ে মার হাত খোপা করা চুলগুলো খুলে দিল। এবং মুহূর্তেই কাঁধ ছড়িয়ে মার হাঁটু অবধি চুলগুলো জড়ো করে যখন পড়ল তখন এবার যেন হতবাক বিস্ফোরণে মার মাথায় বোম ফুটল। আকাশ ফেটে বজ্রপাত হলো যেন মার মাথায়। নিঃশ্বাসটা যেন আটকে আসলো তখনই। মরার উপক্রম মনে হলো মার মুহূর্তেই। হতভম্ব মায়া তৎক্ষণাৎ খানিকটা নড়েচড়ে উঠল হৃদের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। একবার, দুবার, তিনবার, বেশ কয়েকবার ছটফট করে উঠে মার হৃদের বক্ষতলে। এতে কটে বেশ অসুবিধা হলো হৃদের। তাই হৃদ আরো শক্ত হাতে মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে 1 সেকেন্ড থেমে আদুরে গলায় বলে, উহুম। কলিজা নড়ে না। কথাটা বলতে বলতে পুনরায় মন্ত হলো হৃদ মার ঠোঁটের ভাঁজে। বিস্ফোরণে মায়া এবার নড়াচড়া করতেও ভুলে গেল। হৃদের হাতের ছোঁয়া যখন মার শাড়ির বেদ করে তার উন্মুক্ত পেটে কোমরে পড়ল তখনই সমস্ত সত্তা নাড়িয়ে তরতর করে কেঁপে উঠে মায়া। চোখ মুখ খিচে বন্ধ করে শক্ত করে চেপে ধরে হৃদের ছেঁড়া শার্টের পাশ। গুটি কয়েক মিনিট পার হতেই হৃদ থামে। মার ঠোঁট ছেড়ে দেওয়ার পূর্বে শব্দ করে চুমু খেল হৃদ। একবার, দুইবার। মায়া তখনও হৃদের মধ্যে আটকে আছে।
হৃদ চোখ তুলে তাকায় মার বন্ধ চোখের পাতার দিকে, তার প্রায় সাথে সাথেই মায়াও পিটপিট করে তাকায় হৃদের থেকে ঠোঁট ছাড়া পেয়ে। মায়া চোখ খুলে তাকাতেই হৃদের শান্ত দৃষ্টির সাথে চোখ মিলল মার, এবং তার প্রায় সাথে সাথে মার চোখে পড়ল হৃদের ঠোঁটে কোণে লেগে থাকা মার লাল লিপস্টিক দাগটা। মায়া চমকে উঠে লজ্জায় আর্স্ট হয়ে মুহূর্তেই সেটিয়ে গেল। শরমে মরণ হয়ে মায়া নিজের নাক মুখ খিচে তৎক্ষণাৎ হাতে মুখ টেকে ফেলল গভীর লজ্জায়। মায়াকে লজ্জা পেতে ঠোঁট প্রসারিত করে হাসে উঠে হৃদ। চোখের মুখে প্রকাশ পেল দুষ্টুমির আভাস। অনেকটা জোরপূর্বক হৃদ মায়া হাত টেনে মুখ থেকে সরাতে সরাতে বলে উঠে, হ্যালো ম্যাডাম। তীব্র লজ্জায় মায়া নাক মুখ খিচে চোখ বন্ধ করে আবারও হাতে নিজের মুখে ঢেকে বলে, উফ, লজ্জা লাগছে আমার। হৃদ শব্দ করে হেসে আবারও একই কাজ করল মার সাথে। জোরপূর্বক মার হাত টেনে দেয়ালের সাথে চেপে ধরতে ধরতে বলে, আহ, কেন লজ্জা পাচ্ছেন আপনি? মায়া আর হৃদের দিকে তাকানোর সাহস করতে পারল না তীব্র লজ্জায়। তাই চোখ বন্ধ করে ঘাড় ঘুরিয়ে পাশে মুখ ফিরে নিয়ে বলে, উফ, আমি কি প্রেম করছি? হৃদের হেসে ঝুঁকে পড়ে মার মুখ বরাবর মার গালে নিজের নাক আলতো ছুঁয়ে স্বীকারোক্তি দিয়ে বলে, হ্যাঁ, আপনি প্রেম করছেন। ঈশ্বর। দরজা জালানা কুণ্ডলি মেরে বিছানায় বসে আছে মায়া। শরমে মরণ হচ্ছে বহুবার তার। একটু আগেই মাত্র হৃদ গেল মার রুম থেকে, তাও জুইয়ের আগমনে। বন্ধ দরজার ভিতর আটকে থাকতে মায়া আর হৃদকে একসঙ্গে দেখেছে জুই। প্রথমে চমকিয়ে ছিল, পরে অপদস্থ হল জনকে একসঙ্গে রুমের ভিতর দেখে জুই। হৃদ হ্যাঁ, কোনো প্রকার শব্দ করেনি, বরং নিঃশব্দে স্থান ত্যাগ করেছিল, যেন জুইকে চোখে পড়েনি হৃদের। হতবাক জুই রুমে ঢুকে মায়াকে কিছু বলবে তার আগেই দৌড়ে পালালো মায়া ওয়াশরুমের দিকে। হতবুদ্ধি জুই তখনও কিছুই বুঝল না আসলে কি হয়েছে। হঠাৎ করে জন এই রকম করলই বা কেন? সে তো শুধু দরজা কড়া নেড়ে মায়াকে ডাকল দরজা খুলতে, কিন্তু মার জায়গায় দরজা খুলে বের হলো হৃদ। প্রথমে জুই ভাবল হয়তো ভুলবশত হৃদের রুমে নক করে ফেলেছে সে, তাই হৃদকে সরি বলার জন্য প্রস্তুতিও নিল জুই, কিন্তু তার আগে বিনা নোটিশে চলে গেল হৃদ। হতভম্ব জুই ভাবল মায়াকে জিজ্ঞাসা করবে আসলে কি হয়েছে, হৃদ কেন এসেছিল মার রুমে। প্রশ্নগুলো মাথায় নিয়ে রুমেও ঢুকল জুই, কিন্তু এখানেও বিপত্তি ঘটল মায়াকে নিয়ে। জুই কৌতূহলবশত মায়াকে কিছু বলবে তার আগেই মায়াও হাওয়া হলো ওয়াশরুমের দিকে। অকাত জুই ঠোঁট উল্টালো কিছু বুঝতে না পেরে। পরে মায়া ওয়াশরুম থেকে বের হতেই জুইও গেল ফ্রেশ হতে। আপাতত তার ফ্রেশ হওয়া দরকার। এমনিতেই আজ কিছু হলো সেটা নিয়ে মার সাথে রাতে আলোচনা সারবে সে। ওয়াশরুমে থেকে পানির ঝনঝন শব্দ নিধিধারায় শোনা যাচ্ছে মার কানে। জুই গোসল করছে হয়তো, কিন্তু মার সেদিকে মনোযোগ নেই। আপাতত সে লজ্জায় জর্জরিত হচ্ছে বহুবার। কুকড়ে উঠছে হৃদকে নিয়ে তীব্র অনুভূতি ফিলিংসে। তার দিন দুনিয়ার সব কথা ভুলে শুধু মনে রাখল হৃদকে, হৃদের সাথে কিছুক্ষণ আগে কাটানোর মুহূর্তগুলোকে। অনাকাঙ্ক্ষিত হৃদের সেই চুমু দৃশ্যপটটা মার চোখে ভেসে উঠতেই তুমুল লজ্জা আছড়ে পড়ল মায়া বিছানার বালিশের উপর। হাতে বালিশের দুপাশ আঁকড়ে ধরে মুখ গজালো সেখানটায়। উফ, মায়া প্রেম করছে তার মিস্টার ভিলেনর সাথে। সত্যি, এখন মায়া কি করবে? তার এই মুখটা দেখাতে পারবে তার মিস্টার ভিলেনকে? লজ্জায় মরে যাবে না? উফ, কিভাবে করবে সে প্রেমটা তার মিস্টার ভিলেনের সাথে? মার হাজার চিন্তা ভাবনার মাঝে একটা চিন্তা আসলো, আগামী 1 মাস সে হৃদের সামনে পড়বে না, লুকিয়ে চুকিয়ে বেড়াবে। তাহলেই মায়াকে আর লজ্জা পেতে হবে না তার মিস্টার ভিলেনকে নিয়ে। মায়া সিদ্ধান্ত অনুযায়ী গোটা রাত পার করল। রাতের ডিনার করল হৃদ খেয়ে যাওয়ার পর, কিন্তু সকাল হতে হতে ভুলে গেল আসলে সে কি সিদ্ধান্ত নিয়েছে হৃদকে নিয়ে। ভুলে গেল সে রাতে হৃদের সাথে প্রেম শুরু করেছিল। সবকিছু ভুলে তুলে মায়া সকাল সকাল রুম থেকে বের হলো নাস্তা করতে, এবং সে দরজার বাহির হতেই খট করে হৃদ অফিসার গ্যাটাপে দরজা খুলে বের হলো। অপ্রত্যাশিতভাবে জনি জানার সামনে পড়ল। মার চট করে মনে পড়ল সবকিছু। সে তো কাল রাতেই হৃদের সাথে প্রেম শুরু করেছে, তাই সকালে হৃদের সামনে যাওয়াটা নিষেধ না মার জন্য। মার লজ্জা লাগবে না? হৃদ স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে থাকলেও মায়া অস্বাভাবিক ভঙ্গিতে দৌড় লাগায় পুনরায় নিজের রুমের ভিতর লজ্জায়। হৃদ কপাল কুঁচকে মার যাওয়ার দিকে তাকিয়ে থেকে চলে যায় ডাইনিং টেবিলের, এবং যথারীতি নাস্তা করে অফিসেও চলে যায় রোজকার মতোই। মায়া হৃদের চলে যাওয়াটা বারান্দায় দাঁড়িয়ে উকি ঝুঁকি মেরে দেখে নিশ্চিত হয়ে তারপর নিচে নামলো নাস্তা করতে।
যেহেতু শফিকুল ইসলামকে আজ হসপিটাল থেকে ডিসচার্জ করে দিবে, তাই খান বাড়ির সবাই একবার হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিল। মায়া বোকরা পড়ে গেল হসপিটালের নিজের পরিবারকে বিদায় জানাতে। শফিকুল ইসলাম প্রথম যেদিন ছোট মায়াকে বোকরা পড়তে দেখল, সেদিন হতবাকের বাক্রুদ্ধ হয়ে পড়েছিল। উনার এত ছোট মেয়েটা কবে সবকিছু গুছিয়ে বড় হয়ে উঠল বুঝতেই পারলেন না তিনি। তবে মায়াকে বেশ নীরবে দোয়া করল মাথায় হাত বুলিয়ে দিয়ে। শফিকুল ইসলামকে যখন হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়, তখন ঘড়ির কাঁটায় সকাল 11টা ছুঁই ছুঁই। শফিকুল ইসলামকে ধরাধরি করে আরিফ আর শাহিন গাড়ির পিছনের সিটে বসালো। এই কারটি ভাড়া করেছে আরিফ ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার জন্য। আরাফ খান অবশ্য নিজেদের গাড়ির মধ্যে একটা গাড়ি নিতে বলেছিল আরিফকে, কিন্তু আরিফ সেটি নেয়নি, বরং নিজ খরচ ক্যাব ভাড়া করল। রেহেনা বেগম স্বামী একপাশে বসল, অপর পাশে বসে আছে জুই। অসংজ্ঞ মনে জুই গাড়ির জ্বালানা ধরে পুনরায় হসপিটালের দিকে তাকালো একবার, হয়তো কাঙ্ক্ষিত কাউকে দেখার আশায়। কিন্তু চোখে মিলল না কাউকে। জুই জানে এই সময়ে তাকে পাওয়া যাবে না। সে হয়তো নিজের ফ্ল্যাটে আছে, সারারাত ভর ডিউটি করে সকালে যায়। তাকে এই মুহূর্তে আশা করাটাও নিরর্থক। জুই বিষণ্ণ মনে গুটিয়ে বসল বাবার পাশে। শফিকুল ইসলামের কাঁধে মাথা ফেলতে আদুরে হাতে জড়িয়ে নিল তিনি জুইকে। বুক ভারীর দীর্ঘ নিঃশ্বাস গোপন করে জুই চোখ বন্ধ করল। আচ্ছা, ডক্টর সাহেব কি আজ হসপিটালের এসে জুইকে খুঁজবে? জুই চলে গেছে বলে কষ্ট পাবে জুইকে নিয়ে বিন্দুমাত্র? নাকি খুশি হবে জুই নেই বলে? খুশি হওয়ার কথা নয় কি? অবশ্যই খুশি হবে। হসপিটালের এসে অপদস্থক ভাবে আর জুইয়ের সামনে পড়তে হবে না বলেই ভীষণ খুশি হবে ডক্টর সাহেব। আজ হয়তো জুই চিরতরে চলে যাচ্ছে এই ঢাকা শহরে ছেড়ে। জীবনে কখনো কোনো পরিস্থিতিতে হয়তো আর দেখা নাও হতে পারে আয়নের সাথে জুইয়ের। না হওয়াটাই স্বাভাবিক, কারণ তার পরিবার এবার মায়াকেও দ্রুত নিজের কাছে নিয়ে যাবেন বলে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন। মা আর 18 বছর হওয়ার অপেক্ষা করবে না। সেখানে জুইয়ের পুনরায় ঢাকা আসাটাও বিলাসিতা মনে করা। আরিফের সাথে ফিহার সম্পর্কের বিষয়টিও শফিকুল ইসলাম ছাড়া বাকি সবাই জেনে গেছে। এই নিয়ে রেহেনা বেগমেও ভীষণ অসন্তুষ্ট। তাই আয়নের সাথে ডিভোর্সের ব্যাপারটা আপাতত মায়াকে দিয়েই চুপিসারে সারতে হবে জুইকে। নয়তো শুভর সাথে ডিভোর্সের বিষয়টি শেয়ার করতে হবে হেল্প চাওয়ার জন্য, এবং শুভকে দিয়েই আয়ন থেকে ডিভোর্সের কাগজটি আনা নেওয়ার করতে হবে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াতে। সবকিছুই পূর্বে থেকে ঠিক করা ছিল জুইয়ের মাথায়। তারপরও কেন একটা গুমট অস্থিরতার কাজ করছে জুইয়ের মনের মধ্যে আয়নকে নিয়ে? সেটা আজ থেকে নয়, বিগত 4 মাস ধরেই এমনটা হচ্ছে তার। কারণটা জুইয়ের জানা নেই বলতে। জুই আপাতত ইচ্ছাকৃতভাবে জানতে চায় না এই কারণটা। কি দরকার এমন অসভ্য ডাক্তারকে নিয়ে কারণ খুঁজার জুইয়ের? যা তার না, সেই জিনিসের প্রতি জুইয়ের কখনোই লোভ হয় না, তাই আজও করবে না। তাছাড়া জুইয়েরও আয়নের প্রতি কোনো রকম আপেক্ষিক বা আশা নেই। সে মুক্ত। জুইয়ের আয়নকে চায় না, মোটেও চায় না। তার বাবার খান বাড়ির সাথে সম্পর্ক পছন্দ না, তার মানে জুইয়েরও পছন্দ না। তাই সবার মঙ্গল আপাতত জুইয়ের নীরবে ডিভোর্সটা হয়ে যাওয়াতেই। আরিফ, শুভ আর শাহিন কাছ থেকে বিদায় নিয়ে শফিকুল ইসলামের রিপোর্টগুলো একবার চেক করল। গাড়ির সামনে আসতেই দেখল মায়া হিচকি তুলে কাঁদছে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে বাবা মায়ের হাত ধরে। মার থেকে কিছুটা দূরে হেনা খান আর আরাফ খান দাঁড়িয়ে আছে। তাদের পাশেই ড্রাইভার গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আরিফ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। না চাইতেও আদুরে ছোট বোনটাকে রেখে যেতে হচ্ছে এই বিষাক্ত ঢাকা শহরের তল্লাটে। এই ঢাকা শহরের মানুষগুলো তাদের জীবনে বিষাক্ত জ্বর ছাড়া ভালো কিছুই বয়ে আনেনি। জীবনে পাওয়া না পাওয়ার বড় একটা অধ্যায়ের থেকে গেল এই ঢাকা শহরে তল্লাটে। নিজের বোনটাকেও কবে মুক্ত করে নিতে পারবে কে জানে। আরিফ ফিহার কথা মনে করে পুনরায় বুক ভারীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে সামনের দিকে এগিয়ে যায়। মায়া কাছে যেতে যেতে তখনই ঘটে গেল এক অপ্রত্যাশিত দুর্ঘটনা। কোথায় থেকে একটা ছেলে নাকি লোক, ঠিক বুঝার উপায় নেই, গায়ে জ্যাকেট মুড়িয়ে মুখে কালো কাপড় পরিহিত, চোখে কালো বড় ফ্রেমের চশমা পরা। হঠাৎ করে কোথায় থেকে ছেলেটি দৌড়ে এসে মায়াকে জোড়হাতে ধাক্কা দিয়ে ফেল দিল যানজট রাস্তায়, এবং সেই গতিপথে হওয়ার গতিতে আবারও দৌড়ে চলে যেতে লাগলো সামনের দিকে ছেলেটি। আকস্মিক ঘটনায় তখনও কেউ কিছু বুঝতে পারল না আসলে কি হলো। মায়া উল্টে রাস্তার ট্রাকের নিচে পড়তে নিলেই হতভম্বে আরিফ দৌড়ে এসে মায়াকে বাঁচায়।
তৎক্ষণাৎ মায়াকে টেনে রাস্তা থেকে তুলে নিজের বুকে চেপে ধরে চিৎকার করে সেই অপরিচিত ছেলেটিকে সে। শুভ শাহীন দ্রুত দৌড় লাগায় অপরিচিত ছেলেটিকে ধরতে, কিন্তু ততক্ষণে ছেলেটি একটি কারের ভিতর উঠতে উঠতে আরিফকে শাসালো আঙ্গুল নাড়িয়ে নাড়িয়ে, এবং নিমিষেও গাড়িটি শাঁসা করে চোখের অদৃশ্যপটে চলে গেল ধরা ছোঁয়ার বাহিরে। উপস্থিত সদস্যদের বিষয়টি বোধগম্য হতে উত্তেজিত ভঙ্গিতে দৌড়ে আসে সবাই মায়া আর আরিফের কাছে। হেনা খান আরিফ থেকে টেনে মায়াকে নিজের বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল ভয়। সঠিক সময়ে আরিফ না আসলে হয়তো এই মুহূর্তে মার লাশ হয়ে যেত রাস্তায়। হেনা খানের কান্নার বেগ বাড়তেই আতঙ্কিত মুখ খুলল আরাফ খান। ছেলেটির আচরণের মনে হলো ছেলেটি মায়াকে ইচ্ছাকৃতভাবে মারতে চেয়েছিল। কিন্তু কেন? আরিফ শরীর এখনো কাঁপছে কিছুক্ষণ আগের কথাগুলো চিন্তা করেই। আজ সে সঠিক সময়ে না আসলে কি হতো মার সাথে কথাটা ভেবে আতঙ্কে উঠছে বারবার বুকের ভিতর। আরাফ খানের কথায় পাশ থেকে সায় জানানো শাহীন দৌড়ে এগিয়ে এসে বলল, জি দাদা ভাই, অনেকটা তাই মনে হলো আমাদের। ছেলেটার হাতে ধারালো অস্ত্র দেখেছি আমরা, সম্ভবত গুন্ডা টাইপের কিছু হবে। তৎক্ষণাৎ সম্মতিতে বলল শুভ, জি আমারও তাই মনে হচ্ছে। গাড়ির ভিতর আরো অনেকগুলো মুখোশধারী ছেলেদের দেখলাম বসে আছে অস্ত্র হাতে। সম্ভবত কোনো গ্যাং লোক হবে তারা। কিন্তু তারা মায়াকে মারতে চাইবে কেন? গা শিউরে উঠে তীব্র ভয় সবার। হেনা খান কিছু বলবেন তার আগেই মায়াকে বুক টেনে নিল রেহেনা বেগম। জুয়ো মায়ের পাশাপাশি গাড়ি থেকে বের হয়েছে মায়াকে দেখতে। রেহেনা বেগম মায়াকে বুকে জড়িয়ে নিঃশব্দে কেঁদে উঠল হারানোর ভয়। অন্তত আদুরের ছোট মেয়েটা উনার স্বামী মন রক্ষাতে মেয়েটার সাথে তিনি শক্ত হয়ে থাকেন যাতে মেয়েটা খান বাড়িতে থাকতে সুবিধা হয়, কষ্ট না পায় পরিবারের জন্য। কিন্তু তাই বলে উনার এত ছোট অবুঝ মেয়েটিকে মারতে চাইবে কেউ? যার দিন দুনিয়ায় খবর নেই থাকে না সেই অবুঝ মেয়ের শত্রুতার কার সাথে হতে পারে, যার জন্য একেবারে জানে মারতে চাই। তিনি মা হয়ে নিজের মেয়ের মৃত্যুটা কিভাবে সহ্য করবেন ভাবতেই তো গা শিউরে উঠছে বুক ফাটা চিৎকার। তিনি আরও শক্ত হাতে মায়াকে জড়িয়ে ধরলেন। তবে শফিকুল ইসলাম গাড়ি থেকে তখনও বের হলেন না। তিনি সবাটায় দেখেছেন এবং সবাটায় শুনেছেন, তারপরও সবার সামনে নিজের দুর্বলতাটা প্রকাশ করলেন না, বরং শক্ত থাকলেন। চাপা আর্তনাদে বুক চেপে বসে রইলেন গাড়ির ভিতর, কপালে হাত ঠেকিয়ে। একটা বাবা কতটা অসহায় হলে নিজের ভালোবাসা প্রকাশ করতে পারে না সন্তানের প্রতি, বরং শক্ত থাকার অভিনয় করতে হয় প্রতিনিয়ত। নিজের অবুঝ সন্তানকে নিশ্চিত মৃত্যুর মুখে রেখেও চুপ থাকতে বাধ্য হওয়াটাই একজন ব্যথা বাবার পরিচয়। তিনি ব্যথা বাবা হিসাবে আবারও একবার পরিচিত হল সন্তানদের কাছে। গাড়ির সিটের মধ্যে ব্যর্থতার শরীরটা টেনে এলিয়ে দিলেন শফিকুল ইসলাম। চোখে হাত বাঁধা অবস্থায় নীরবে চোখে জল গড়িয়ে পড়ল পাশ বেয়ে। শফিকুল ইসলাম বুঝতে পারছেন এই মুহূর্তে মার উপর জেনে বুঝে অ্যাক্ট করা হয়েছিল উনার মেয়েকে মারার জন্য। তাও নিশ্চিত সেটা খান বাড়ির পূব শত্রুতার ধরে কেউ হবে, যারা মায়াকে মেরে নিজেদের প্রতিশোধ নিতে চাচ্ছে খান বাড়ির থেকে। কিন্তু তারা তো আর জানেন না মায়া আর খান বাড়ির কেউ না, মাত্র সাময়িক সময়ের মেহমান উনার মেয়ে খান বাড়ির। তিনি অশ্রুসিক্ত চোখে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, এবার যা করার দ্রুত করতে হবে সবকিছু। নিজের মেয়েকে দ্রুত নিজের কাছে না নিয়ে গেলি নয়। যে কোনো সময় উনার মেয়ের প্রাণটা হারাতে হবে খান বাড়ির শত্রুতার তল্লাতে। এবার আর না, তিনি এবার সবকিছুর ব্যবস্থা করে নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে যাবেন শীঘ্রই, ইনশাআল্লাহ। রাত হতে হতে হৃদের কানে গেল মার অ্যাক্সিডেন্টের কথা। তখন সবেমাত্র হৃদ ডিনারে বসেছিল। রাত প্রায় 12টা উপর বাজে। সারাদিন মার সাথে দেখা বা কথা অবধি হয়নি তার। যাও সকালে একটু দেখা হতো সেটাও মায়া লজ্জা পেয়ে সামনে আসেনি আর। হৃদ নিজের ব্যস্তায় বেশ রাত করে বাসায় ফিরে সবেমাত্র ডিনারে বসেছিল। তখনই চিন্তিত ভঙ্গিতে হেনা খান জানায় মার রোড অ্যাক্সিডেন্টের কথাগুলো। হৃদের প্লেটের চালানো ছোট ছুরি ও চামচ দুটোই বন্ধ হয়ে যায় হেনা খানের কথাটা কর্ণকুহর হতেই। হাত দুটো স্থির হয়ে থমকে থাকলেও তখনও মুখের ভাবভঙ্গি ছিল স্বাভাবিক, বরং শান্ত স্বরে প্রশ্ন করে বলে, বডিগার্ড ছাড়া বাসা বাহিরে যেতে নিষেধ করেছিলাম কিনা আমি? শুনলে না কেন আমার কথা? হৃদের শান্ত স্বরে কথায় কেঁপে উঠে হেনা খান ও আরাফ খান। হেনা খান মুহূর্তে ভয়াত দৃষ্টিতে বিলায় আরাফ খানের দিকে। আরাফ বিষয়টি বুঝতে পেরে চোখ ইশারায় আশ্বস্ত করল নিজের স্ত্রীকে। হৃদের দিকে তাকিয়ে যান্ত্রিক কণ্ঠে বলল,
হৃদ আসলে বিষয়টি এমনভাবে ঘটবে বুঝতে পারিনি আমরা কেউই। তাছাড়া হসপিটাল থেকে খান বাড়ির 20 মিনিটের রাস্তা ছিল বলে আর গায়ে লাগিয়ে বডিগার্ড নিতে চাইনি আমরা। এর মাঝেই এমনটা হবে বুঝতে পারিনি। আরাফ খানের বাকি কথাগুলো শেষ করার আগেই তীব্র শব্দে হৃদের প্লেট জায়গায় পেল ফ্লোরে। প্লেট, চামচ, ছুরি ঝনঝন শব্দ করে ভাজল ফ্লোরে। শান্ত শীতল পরিবেশটা হঠাৎই থমথমে হয়ে গেল হৃদের আচরণে। দ্রুততার সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আরাফ খান ও হেনা খান। হৃদ যে হঠাৎ করে এতটা রিয়েক্ট করবে বুঝতে পারেনি তারা কেউই। তাছাড়া ওনারা দেখেছে হৃদ কিভাবে সব পরিস্থিতিতে শান্ত মস্তিষ্কের সবকিছু হ্যান্ডেল করে এসেছে সেটা। তবে আজ হৃদ যে এইভাবে রিয়েক্ট করবে ভাবেনি সেটা। দুজন চুপ হয়ে থাকলো হৃদের রাগের কারণে। নীরবতা ভেঙে হৃদ শক্ত গলায় বলে ওঠে, ফর দ্য লাস্ট দাদা দাদি, এরপরও যদি তোমাদের আমার অবাধ্য হয়ে বডিগার্ড ছাড়া চলাফেরা করতে হয়, সেই দিনই থাকবে আমার বাংলাদেশ শেষ দিন। সবকিছু ছেড়ে ছুড়ে দেশান্তর হব আমি। তবে এবার একা যাবে না। আমার বউকে আমার সাথে করে নিয়েই দেশান্তরী হব চিরতরে। এরপর তোমাদের যত খুশি আমার অবাধ্য হয়ে বডিগার্ড ছাড়া চলে ফেলে করো। আমার দেখার বিষয় হবে না সেটা। এবার তোমার চুজ কর তোমরা কি করবে। তবে যেটাই করো না কেন, আমার কোনো কিছুতেই যায় আসবে না। হৃদের পাষাণ কথায় কেঁদে উঠে হেনা খান। তিনি অন্তত কাতর গলায় বলে, তুই এতটা পাষাণ কেন হৃদ? সামান্য একটু ভুলের জন্য তুই আমাদের সাথে এতটা বাজে ব্যবহার করছিস। আমাদের ছেড়ে চলে যাওয়ার কথাটা কতটা সহজে বললি। একটাবার ভাবলি না আমাদের তুই ছাড়া কে আছে? তোর জন্যই তো আমরা এত ঝড় ঝাপটায় এখনো বেঁচে আছি। তোমাদের সবাই আছে দাদি, আমারই কেউ নেই। তোমার 2 মেয়ে আছে, জামাতা, নাতি নাত্তর বাপের বাড়ির সবাই আছে। তাই তুমি একা নও। আর যেটা তোমাদের কাছে সামান্য ভুল মনে হচ্ছে, সেটা আমার কাছে মোটেও সামান্য ভুল মনে হচ্ছে না। কারণ তোমাদের একটু সামান্য ভুলের জন্য আজ আমি আবারও সবকিছু হারিয়ে এতিম হতে পারতাম দাদি। তোমার তিনজনই আমার জীবনের সর্বোচ্চ ফুটবল পার্ট। যেটা তোমাদের এই সামান্য ভুলের জন্য আমি তোমাদের আজ হারাতে পারতাম। শুধু যে আমার বউয়ের জন্য হামলাটা হয়েছিল সেটা কিন্তু ভুলেও না। তোমাদের তিনজনের জন্যই হয়েছিল। ভাগ্যবশত তোমাদের আশেপাশের সাথে মানুষ থাকায় তোমরা আজ সশরীরে বাসায় ফিরে এসেছো। নয়তো কি হতো সেটা অজানা হয় তোমাদের। আজকে শুধু টার্গেট হিসাবে আমার বউকে রাখলো। তোমাদের কি মনে হয় দাদি, মাস শেষে আমি এমনি এমনি কোটি কোটি টাকা দিয়ে তোমাদেরকে সেফটি সিকিউরিটি দিয়ে রাখি? তার পিছনে কোনো কারণ নেই আমার। সবকিছু এত সহজ ভাবো কেন তোমরা? হৃদের কথাগুলোর মধ্যে লুকিয়ে থাকা চিন্তিত মানেটা বুঝতে পারল হেনা খান ও আরাফ খান। উনারা অন্তত অনুতাপে হৃদের কাছে এগিয়ে আসতে চাইল, কিন্তু তার আগেই ডাইনিং টেবিলের ছেড়ে উঠে গেল হৃদ। তীব্র রাগে সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে যেতে হঠাৎ থেমে গেল মার রুমের দিকে তাকিয়ে। সময় না নিয়ে তৎক্ষণাৎ ঢুকল মার রুমে হৃদ। অন্ধকার রুমে আবছা আলোয় দেখতে পেল মায়াকে বেডের মধ্যে এলোমেলো অবস্থায় 2 পা ছড়িয়ে ঘুমিয়ে থাকতে। হৃদ মায়াকে ঠিকঠাক দেখে স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভিতর থেকে দরজা লক করে দিয়ে মার দিকে এগিয়ে আসল সে। বেডের পাশে দাঁড়িয়ে ডিম লাইটের আলোয় দেখল মায়া 2 পা 2 দিকে ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে। বালিশের মাথাটা কাত হয়ে কাঁধের সাথে থুতি লাগিয়ে ঝুঁকে পড়ে আছে। চুলগুলো সব বেনি করে বালিশের উপর দিয়ে বাহিরে ফেলে। হাত দুটোর একটা বালিশ উপর মাথার পিছনে ফেলে আর অন্য হাতটা ছড়িয়ে বিছানার উপর ফেলা। হৃদ প্রথমে যত্ন সহকারে নিজের এলোমেলো বউকে ঠিক করতে চাইল। তাই বেডের উপর ঝুঁকে মার ছড়িয়ে রাখা পা দুটো একত্রিত করতে চাইল, কিন্তু মার পায়ে হাত দিতেই বুঝতে পারল মার গায়ে তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে। হৃদ চমকে উঠে ঘাড় ঘুরিয়ে মার ঘুমন্ত মুখের দিকে তাকায়। পরে দ্রুততার সঙ্গে মার পা দুটো একত্রিত করে দিয়ে ছড়িয়ে রাখা হাতটাও টেনে ভাঁজ করে মার পেটে তুলে দিল। অতি যত্ন সহকারে গায়ের এলোমেলো জামাটাও টেনে ঠিক করে দিয়ে মার মাথার কাছে বসে কপালে হাত দিল হৃদ। মার গায়ে মাত্রাতিক বেশি জ্বর থাকায় হৃদ অস্থির ভঙ্গিতে উঠে দাঁড়াতে চাইল ডক্টর ডাকার জন্য। কিন্তু তখনই বেখেরালি চোখ গেলে বেডের সাথে লাগানো ছোট টেবিলের উপরে মার জ্বরের মেডিসিনগুলোর দিকে। হৃদ অস্থির হাতে মেডিসিনগুলো নিতেই বুঝতে পারল হেনা খান মায়াকে এই ওষুধগুলো খাইয়ে ঘুম পাড়িয়ে গেছেন মার জ্বর এসেছে বলে। হৃদ চাপা অস্থিরতায় ভুগল মার জ্বর কমছে না বলে। নিশ্চয়ই তার বউয়ের অনেক কষ্ট হচ্ছে এই জ্বরে। তাই হৃদ আগে দ্রুত হাতে থার্মোমিটার নিয়ে মার জ্বরটা মাপল।
102 ডিগ্রি। অস্থিতের পিষ্ট হৃদ মার গলা অবধি ব্ল্যাঙ্কেট টানল তৎক্ষণাৎ। মার মাথার উপর রাখা হাতটা হৃদ অতি সন্তর্পণে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিচে গলিয়ে দিয়ে পুনরায় মার কপালে গলায় হাত দিয়ে জ্বরটা চের করল আরও একবার। চিন্তিত ভঙ্গিতে কপাল কুঁচকা হৃদ। হঠাৎ মার এতটা জ্বরের কারণ বুঝতে পারছে না সে। তাই হৃদ দম ধরে কয়েক সেকেন্ড মন্ত হয়ে বসে থাকতে হঠাৎই পুনরায় মার গায়ের ব্ল্যাঙ্কেটই উড়িয়ে ফেলে পাশে চাপা উত্তেজনায়। আজ তার অবুঝ বউ রোড অ্যাক্সিডেন্টের করেছে, নিশ্চয়ই ব্যথাটা তেটা পেয়েছে অনেক, যার জন্য এতটা জ্বর আসলো তার। হৃদ মার শরীর চেক করতে চাইল তার আগেই চোখে পড়ল মার দুহাতে কিরায় হালকা পাতলা ব্যান্ডেজ আছে। শঠাতার জামা পরায় মার হাত দুটোর ব্যান্ডেজ অনায়াসে হৃদ দেখতে পারল। দ্রুত মার হাত দুটো নিজের দুহাতে নিল। রাস্তা পরে যাওয়াতে অনেকটাই ব্যথা পেয়েছে তার বউ। নিশ্চয়ই শরীরের আরও কোথাও ব্যথা রয়েছে। এবার হৃদ মার পুরো শরীর চেক করতে চাইল। প্রথমে দ্বিধায় হৃদের হাত কাঁপলেও পরে আস্তে ধীরে চেক করতে লাগলো, তাও মার্জিতভাবে। বেশি কিছুই চেক করতে চাইল না হৃদ, শুধু আন্দাজে চেক করল গুটি কয়েকটি জায়গায়। ধাক্কা খেয়ে রাস্তায় পড়লে কোথায় কোথায় ব্যথা পেতে পারে সেই অনুমানে মার শরীর চেক করল সে। মুখে, গালায়, পেটে, কোমরে, পায়ে চেক করে যতটুকু বুঝতে পারল। তার বাচ্চা বউ দুহাতে আর দুই পায়ে শুধু ব্যথা পেয়েছে, তবে দুই পায়ের হাঁটুর একটু নিচে বেশি ব্যথা পেয়েছে। রক্ত ব্যান্ডেজের উপর দিয়ে ভেসে আছে। হৃদ মার প্লাজো নিচে নামিয়ে পুনরায় গায়ে ব্ল্যাঙ্কেট টেনে দেয় গলায় অবধি। আপাতত তার বউয়ের মেডিকেল চিকিৎসা দরকার নেই, যেহেতু মেডিসিন খেয়ে রাতে ঘুমিয়েছে তাই। এই অবস্থায় খানিকটা প্রাথমিক চিকিৎসাটা দরকার তার বউয়ের। হৃদ মার ওয়াশরুম থেকে ছোট মগে করে ঠান্ডা পানি আনলো জলপট্টি দেওয়ার জন্য। তারপর উঠে মার কবাট খুলল ছোট কোনো কাপড়ের জন্য মাথায় জলপট্টি করার জন্য। আবছা অন্ধকারের কবাট হাতড়ে বেশ সুবিধা করতে পারল না হৃদ, বরং আরও এলোমেলো করে ফেলল মার সম্পূর্ণ কাপড়। সবগুলো তাগেই মার বড় বড় কাপড় রাখা। সবশেষে কবাটের লাস্ট তাকে মার অনেকগুলো ছোট ছোট কাপড় পেতে সেখানে থেকে একটা তুলে নিল হৃদ না দেখেই। কিন্তু হাতে নেওয়ার পর তার মনে হলো এই ছোট কাপড়টি বেশ সুবিধার না, বরং অন্য রকম মনে হলো তার কাছে। তাই হৃদ দুই কদম এগিয়ে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে নিজের হাতের দিতে তাকাতেই চমকে উঠে স্তব্ধ নিবাক হয়ে গেল মুহূর্তেই। গা শিউরে উঠে কম্পন ধরল হৃদের শরীরে তার বউয়ের ভিতরের ছোট কাপড়টি দেখে। বিস্ফোরণে ঘাড় ঘুরিয়ে তাকালো মার ঘুমন্ত চেহারার দিকে। তার বউ এসবও পরে? হ্যাঁ পরে তো। হৃদ তো আরও আগেই বুঝেছিল তার বউ এসব ছোট ছোট কাপড় ভিতরে পরে বেড়ায়। কই তখন তো এতটা নার্ভাস লাগেনি তার। তাহলে এখন লাগছে কেন? বউয়ের ছোট কাপড় সরাসরি হাতে নিয়েছে বলে। হৃদ অস্বস্তির ভারী নিঃশ্বাস ফেলে নিজেকে সংযম করতে চাইল। আজকাল বউয়ের প্রেমে পড়ে সেও এলোমেলো হয়ে যাচ্ছে দিন বা দিন। শক্তপোক্ত নির্দয় মানুষটা শুধু তার বাচ্চা বউয়ের কাছে আসলেই কোমল হতে মন চাই। বউটা আশেপাশে থাকলে শত রাগ বিরক্তিও কেটে যায় তার মুহূর্তেই। অশান্ত মনের শান্তির কারণ হয়ে দাঁড়ায় বউয়ের পাগলামিতে। আজকাল বউটা ছাড়াও ঠিকঠাক নিঃশ্বাসটা নিতে পারে না সে। অস্থিরতায় দম ফাটে। আর আজ যদি সেই বউটার কিছু হয়ে যেত তাহলে কি করত হৃদ? সে কি স্বাভাবিক থাকতে পারল, নাকি সবকিছুর ধ্বংসলীলায় নামত? অবশ্যই নামত। তার আদরের বউয়ের দিকে যে হাত বাড়াবে তাকে ছাড়বে হৃদ। কলিজা ছিঁড়েখুড়ে খাবে না সে। বংশ শুদ্ধ নির্বংশ করে দিবে না। এত সহজ তার কলিজায় হাত দেওয়া। আজকের কাজটির জন্য সে অন্তত এতটা শিওর যে তার শত্রুমহলের সবার জানাজানি হয়ে গেছে তার বউ সম্পর্কে। যেহেতু একবার অ্যাটাক করেছে তাই বারবার চেষ্টা চালিয়ে যাবে। কারণ হৃদকে কিছু করতে না পারলেও টার্গেট হিসাবে বন্দুকের আগায় রাখবে তার বউকে। হৃদের দুর্বলতা হিসাব করে তার বউকে ব্যবহার করে, যেটা হৃদ অন্তত হতে দিবে না। কার কত বড় কলিজা হয়েছে সেটা কালই দেখে নিবে হৃদ। আপাতত তার বাচ্চা বউয়ের সেবা দরকার। হৃদ বুক ফুলিয়ে শ্বাস ছেড়ে নিজেকে সংযম করে পুনরায় কবাটের দিকে এগিয়ে গেল। হাতের কাপড়টি জায়গায় রাখতে গিয়ে আস্তে করে ফিতাবন্ধনীটি উল্টিয়ে সাইজটা দেখে নিল একবার, ঠোঁট কামড়িয়ে দুষ্ট হেসে। পরে অনেক খুঁজে খুঁজে হৃদের সেই সাদা রুমালটি পেল যেটি হৃদ মায়াকে বিয়ে করার দিন মাস্ক হিসাবে মুখে বেঁধেছিল। হৃদ যত্ন সহকারে মার মাথায় দীর্ঘ 1.5 ঘন্টা জলপট্টি করল আর বারবার হাত দিয়ে চেক করল মার জ্বর নেমেছে কিনা। তখন রাত প্রায় 2টোর ঘরে। হৃদ আরও কিছুক্ষণ জলপট্টি করার পর দেখল মার জ্বর নেমে এসেছে। প্রায় নেই।
হৃদ পানি মগটি ওয়াশরুমে রেখে আসতে আসতে দেখল মায়া নড়েচড়ে ছটফট করে কিছু গোঙাচ্ছে। হৃদ কপাল কুঁচকে মার মাথার পাশে বসে আবারও জ্বরটা চেক করল। না, জ্বর তো নেই। তাহলে ছটফট করছে কেন তার বউ? হৃদ কিছু একটা ভেবে খাটের সাথে হেলান দিয়ে বসে পিঠের নিচের বালিশ দিল। আস্তে ধীরে মায়াকে টেনে নিজের বুকে নিল। আলতো করে মায়াকে এক হাতে জড়িয়ে ধরে গলার ওড়নাটা খুলে পাশে রাখল। মায়া তখনও অস্পষ্ট স্বরে কিছু আওড়াচ্ছিল বলে হৃদ নিজের সতর্ক কানটা ধরল মার মুখের সামনে এবং বুঝতে পারল মায়া জ্বরে উত্তাপে পড়ে পানি খেতে চাচ্ছে। হৃদ এক হাতে মায়াকে বুকে জড়িয়ে নিয়ে অন্য হাতে টেবিলের উপর থেকে গ্লাসটি নিয়ে পানি খাওয়ালো। মায়া চুমুক দিয়ে সম্পূর্ণ পানি গ্লাস শেষ করতেই হৃদ মিহি সুরে মায়াকে বলল, আর পানি খাবে? মায়া জ্বরে তাপে নিজের অজান্তেই মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে বলে, না। হৃদ মার মাথায় আদুরে হাত বুলিয়ে দিতেই মায়া ফুটবল হাতে হৃদের পেটের পাশের টি শার্ট আঁকড়ে ধরে পুনরায় জ্বরে তাপে বলে, আপনি সত্যি এসেছেন মিস্টার ভিলেন। খুমম, সত্যি, সত্যি। তাহলে আমাকে জড়িয়ে ধরুন। এই যে ধরে রেখেছি তোমায়। উহুম, এইভাবে না তো, শক্ত করে জড়িয়ে ধরুন না মিস্টার ভিলেন, নয়তো আপনি হারিয়ে যাবেন। উহুম, আর হারাবো না বউ, না তোমাকে হারাতে দিব। তুমি ঘুমাও, আমি আছি তো। সত্যি হারাবেন না তো? সত্যি। তাহলে এবার আমায় শক্ত করে জড়িয়ে ধরুন না মিস্টার ভিলেন, ব্যথা পাবে না। হুমম, তাহলে কাল ধরব। এখন ঘুমাও তুমি কেমন? আচ্ছা। হৃদ আদুরে হাত মার মাথায় বুলিয়ে দিতে দিতে আস্তে করে মাথায় ছোট করে একটা চুমু খেল। মায়া কেঁপে উঠতেই হৃদ আবারও মিহি কণ্ঠে বলে, বেশি খারাপ লাগছে। হুমম, ব্যথা পাচ্ছ? না। তাহলে? হৃদের আদুরে প্রশ্নে মায়া ঠোঁট উল্টিয়ে কেঁদে উঠল হৃদের বুকে। জ্বরের ঘোরে মনের সব কথাগুলো মায়া বহিঃপ্রকাশ করতে লাগলো হৃদের কাছে।